আমাদের স্কুল এডুকেশনের মাননীয় ডাইরেক্টর শ্রীমতী চাঁদনী চন্দ্রনজি উপস্থিত আছেন, শ্রীমতী রত্না দত্ত মহোদয় কর্পোরেটর এই ওয়ার্ডের আগরতলা কর্পোরেশনের। একটু আগে যিনি বক্তব্য রাখলেন শ্রী সন্তোষ সাহা মহোদয় ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান। উপস্থিত আছেন এসডিএম সদর শ্রী অসীম শাহ মহোদয়, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার ওয়েস্ট জোনের শ্রী রূপন রায় মহোদয়, এবং আজকে এই যে অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন এই স্কুলের মাননীয় প্রিন্সিপাল শ্রী নন্দন সরকার মহোদয়। আমার সামনে উপস্থিত আছেন এই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ, উপস্থিত এই স্কুলের ছাত্রীরা এখানে তো ছাত্র হবে ছাত্রীরা, এবং অভিভাবকবৃন্দ এবং অফিসের স্টাফ এবং আমার সামনে মিডিয়া বন্ধুরা। এই স্কুল 128 বছর পার হয়ে গেল। সত্যি ভাবা যায় না যে এতদিন একটা স্কুল তার দিনগুলো এত সুন্দরভাবে এত সব রেকর্ড করে আজকের দিনে পদার্পণ করল। আজাদী কা অমৃত মহোৎসব আমরা পালন করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে। সবাই আমরা জানি যে 1 বছরের জন্য এই আজাদী কা অমৃত মহোৎসব আহমেদাবাদের যে আশ্রম, সেখান থেকে সভাপতি আশ্রম থেকে উনি আহ্বান করেছেন যে 75 বছর যে আমাদের স্বাধীনতা পূর্ণ হয়েছে তার জন্য আগামী 2023 15 আগস্ট পর্যন্ত এটা চলবে। 12 মার্চ উনি এই ঘোষণা দিয়েছিলেন। তো আজকের এই আজাদী কা অমৃত মহোৎসবে আজকে এই প্রাইজ গিভিং সেরেমনি মহারানী তুলসী স্কুলে এখানে হতে যাচ্ছে। যারা প্রাইজ পেয়েছেন আমি ওদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। যারা প্রাইজ পাননি তাদেরকেও আমি অভিনন্দন জানাবো, কারণ তারাও কিন্তু পড়াশোনা করেছে, ভালো রেজাল্টও করেছে। মহারানী তুলসীবতী কিন্তু একটা আভিজাত্য স্কুলের মধ্যে একটা অন্যতম। এই স্কুলের সাথে আমার সম্পর্কটা একটু বলে দিই। আমি তৎকালীন সময়ে নার্সারি ছিল শিশু বিহার স্কুল, সেটা জগন্নাথবাড়ি রোডে আমরা সেই নার্সারি স্কুল পড়াশোনা করি। পরবর্তী সময়ে এই যে মহারানী তুলসীবতী স্কুলের সকালের দিকে এটার নাম ছিল 2 নং নিম্ন বুনিয়াদী স্কুল। আমি কিন্তু এই স্কুলেরও ছাত্র, ক্লাস 5 পর্যন্ত এখানে পড়েছি। তো কো এডুকেশন ছিল, আমরা অনেকে হয়তো বা জানে না এখানে। এবং এই স্কুল থেকে সেই যে সুমধুর যে নস্টালজিক যে ঘটনাগুলো স্কুলের আশপাশ সব মিলে মিশে এখনো কিন্তু আমাদের মস্তিষ্কের মধ্যে বিদ্যমান। শুধু তাই নয়, পরবর্তী সময়ে এই স্কুলের যে হলঘর ছিল, যদিও বালিকা বিদ্যালয়, সেখানে আমি ব্যাডমিন্টন আমরা প্র্যাকটিস করতাম। ইনডোর স্টেডিয়াম ত্রিপুরাতে ছিল না। তো এই নিয়ে প্রিন্সিপাল মহোদয়া যিনি ছিলেন হেডমিস্ট্রেস, ওনার সাথে অনেক এই নিয়ে আমাদের কথাবার্তা হলো। তো সেই অনেক বছর ধরে এখানে আমরা ইনডোর স্টেডিয়াম হওয়ার আগে সুবাদে তো সেখানে আমরা প্র্যাকটিস করতাম। সেটা স্কুল হয়ে যাওয়ার পরে আমরা আসতাম। এই স্কুলেরই 2 জন শিক্ষক ছিল, যে কারণে এই সুবিধাটা আমরা পেয়েছিলাম। একজন হচ্ছে পান্ডামাল চক্রবর্তী, ম্যাথের টিচার ছিল, আমি জানি না অনেকে চিনেন কিনা। আমাদের জ্যোতিষ চক্রবর্তী ডাক্তার, সবাই চিনে, আমার ছোট ভাই জ্যোতিষ এমনি বলতো ত্রিপুরাতে। আর একজন হচ্ছে মাধব না, তো ওনারাও আমাদের সাথে খেলতেন। তো এই স্কুলে আমাদের বোনেরাও এই স্কুলে পড়াশোনা করেছে।
আমার স্ত্রীও কিন্তু এই স্কুলেরই ছাত্রী। তো এখানে যারা শিক্ষিকারা আছেন অনেকে হয়তো এই স্কুলেরই ছাত্রী হবে মনে হয়। তো 128 বছর হয়ে গেছে স্কুলে, স্বনামধন্য স্কুল। এখানে আমার খুব ভালো লাগলো আজকে যখন আমি আসছিলাম, আমার গেট থেকে যেভাবে এনসিসি ক্যাডেটরা ওরা প্যারেড করে আমাকে নিয়ে আসছিল, আমি দেখছিলাম যে স্টেপ গুলো ঠিকভাবে দিচ্ছে কিনা, সেলুট গুলো ঠিকভাবে দিচ্ছে কিনা। কারণ আমি এই কারণে এত ভালো লাগে এনসিসি, 1970-তে জাস্ট জুনিয়র ডিভিশন বয়েজ সেখানে ক্যাম্প যে হয়েছিল বরজলাতে, সেখানে আমি ওয়ার্ক ওরা বেস্ট স্মার্ট ক্যাডেট রয়েছে সেখানে। তো ওরা যখন আসছিল তখন আমি দেখছিলাম সেলুট যখন দিচ্ছিল, সেলুটের সে আঙুলটা কোন জায়গায় আছে, বুড়োর কোন কতটুকু উপরে ছিল, সেগুলো কিন্তু আমি নজর দিচ্ছিলাম প্রপারলি আছে কিনা। এবং এবার প্রথম আমি 15 অগাস্টে আমি যখন পতাকা উত্তোলন করলাম আসাম রাইফেলসে, তো আমি যেভাবে সেলুট দিচ্ছিলাম অনেকে কিন্তু অবাক হয়ে গেল, আরে আপনি এভাবে একজন মুখ্যমন্ত্রী কিভাবে এভাবে সেলুট গ্রহণ অভিবাদন যখন দিলাম। তো যেহেতু বেশটা আমার এরকম ছিল, তা আমি বলছিলাম আর কি যে আমার যে সেলুট দেখে তৎকালীন সময়ে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজর ছিল আর্মির মেহাক সিং, উনি আমাকে স্পেশাল ব্যানর চার্জ থেকে আরম্ভ করে সমস্ত ড্রিল প্র্যাকটিস করিয়েছে স্পেশালি আমাকে। তো আমি এই কথাগুলোর বলার অর্থ হচ্ছে এখন এই বয়সে কিন্তু নিজেকে গড়ে তোলা, লিডারশিপ দেওয়ার এই টাইমে কিন্তু আজকে যে পুরস্কার বিতরণী এখানে হয়ে গেল, যখন আমাদের বয়স আসবে তোমরাই কিন্তু এখানে বসে তোমাদের এইসব যে দিনগুলোর কথা তোমরাই এখানে বলবে, এগুলো বলবে যে এখানে এই হচ্ছে গোল্ডেন পিরিয়ড অফ দ্য লাইফ, স্টুডেন্টদের গোল্ডেন পিরিয়ড, এর থেকে ভালো লাইফ আর হতে পারে। আমি নিজে একজন মেডিকেল কলেজের প্রফেসর হয়েছি, প্রথমে টিউটর, তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, তারপর প্রফেসর হওয়া। মেডিকেল কলেজের প্রফেসর হওয়া যখন মেডিকেল কলেজ হয় তখন যখন আমাকে অফার দেওয়া হলো, তো যেহেতু চাকরির সুবাদে অনেক দিনের অভিজ্ঞতা ডাক্তার হিসাবে, যখন আমাকে বললো যে আপনার কিন্তু মেডিকেল কলেজে আসতে হবে, তা আমার তো অনেক অভিজ্ঞতা। তো পরে বুঝলাম যে এভরিডে ইউ লার্ন সামথিং। সেখানে গিয়ে দেখলাম যে এইভাবে হয় না, প্রফেসর দেওয়া যায় না, এই ক্রাইটেরিয়া লাগবে। এমসিএ এর গাইডলাইন্স অনুসারে আপনার বিভিন্ন জায়গায় যে ওদের যে নির্দিষ্ট এমসিআই যে জার্নাল আছে সেখানে আপনার প্রকাশিত হবে আপনার কাজ, তবেই আপনি প্রমোশন পাবেন। সেইভাবে কিন্তু আমরা তো এখন যাবো সেখানে। বিএড তো আমাদের মেডিকেলে বিএড তো আমি করিনি, বা এখন তো টেটের যে সিস্টেম আছে সেগুলো আমরা করিনি তখন। তো আমাদের আবার একটা টিচার্স ট্রেনিং প্রোগ্রাম আমাদের করতে হতো বিভিন্ন জায়গায়। আমি কটকে গিয়ে সেই টিচার্স ট্রেনিং করে তার প্রথম দিন ক্লাস নেব, বুঝতে পারছিলাম না কি ক্লাস নেব। সিলেবাস আনলাম, সিলেবাস এনে মানে আমাদের পাওয়ার প্রেজেন্টেশনে পড়াতে হবে, তো স্লাইড বানানো নিজে করলাম, কোনো গাইডলাইন ছিল না। করে স্টুডেন্টদের প্রথম দিন যখন ক্লাসে গেলাম, যখন পড়ানো শুরু করলাম, তো প্রায় 14-15 বছর 16 বছর ধরে পড়ালাম। আস্তে আস্তে কিন্তু পড়াতে এবং নিজেকে পড়তে হতো। পরের দিন নেক্সট যেহেতু ক্লাস নেব, এর জন্য নিজেকে তৈরি করতে হয়। নিজে যদি আমি তৈরি না থাকি স্টুডেন্টদের কি, আমার তো সাবজেক্টটা আমারই ক্লিয়ার থাকতে হবে, কি কোশ্চেন একটা সাবজেক্টে আসতে পারে সেটা কিন্তু ক্লারিফিকেশন আগে নিজেকে করতে হয়। তারপরে পড়াতে অনেক কনফিডেন্টলি বলা যায় তখন ক্লাসে। আই মুভমেন্টের বিষয় আছে, যে চোখে চোখ রেখে পড়ানো, ওইসব বিষয়ে আমাদের ট্রেনিং ছিল। তো ছাত্র ছাত্রী এবং টিচারদের যে সম্পর্ক, সেটা কিন্তু আমার এই কয়েকদিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখে আমি বলতে পারি এখানে যারা ছাত্রীরা আছেন এবং শিক্ষক শিক্ষিকারা আছেন, এখন আরো সুবিধা হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়ার যুগে অনেক সময় বই যা লেখা আছে, অনেকদিন আগে বই ছাপিয়েছে, কিন্তু তারপরেও লেটেস্ট এডিশন আছে। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই সাবজেক্টের উপরে নতুন কি অ্যাড হয়েছে সেটা যখন জানা যায়,
এবং পরবর্তী সময় যখন ক্লাসের মধ্যে ঢোকার পর স্টুডেন্টদের বলা হয় তে নোট ডাউন করাতে কি হয়, এর মধ্যে আরো ডেভেলপ করে এবং নিজেও কনফিডেন্স থাকে যে সে আমি বা আমরা ভালোভাবে পড়াতে পেরেছি। আমি আমার অভিজ্ঞতার কথাই বলবো যে শুধু বুক ওয়ার্ম, অনেকে আছে বুক ওয়ার্ম, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ঠিকই, খুব ভালো, কিন্তু বুক ওয়ার্ম যেন কেউ না হয়, সারাক্ষণ খালি পড়া পড়া পড়া, এটা যেন না হয়। আমার একটা অভিজ্ঞতার কথা এখানে বলছি। আমি ফুটবল খেলছিলাম উমাকান্ত একাডেমিতে। হঠাৎ করে ওখানে তৎকালীন সময় যে এনআইএস কোচ ছিল ফুটবলে, উনি আমাকে বলছিলেন, আমাদের 8-10 জন ছিলাম, বলো তো যে ভালো প্লেয়ার হওয়া খুব কঠিন, ফুটবল মানে প্লেয়ার হওয়া খুব কঠিন, কিন্তু ভালো ছাত্র হওয়া